ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমাদের চলছে আর.এস. আগারওয়াল স্যারের বুকের সলিউশন। আর আমাদের প্রথমে হয়েছে গসাগু লসাগু হয়েছে, ডেসিমাল ফ্র্যাকশন হয়েছে, এভারেজ হয়েছে, এরপরে এখন হচ্ছে পার্সেন্টেজ আমাদের অলরেডি 160 পর্যন্ত আমরা করে ফেলেছি, 1 থেকে 160 পর্যন্ত। আজকে শুরু হবে 161 থেকে। দেখো প্রথম অঙ্ক কী আছে। বলছে এক ছাত্র সর্বোচ্চ নম্বর নিয়ে 90%, 60% এবং 54% নম্বর পেয়েছিল, যথাক্রমে 100, 150 এবং 200 নম্বরের টেস্ট পেপারে। সে মোট কত শতাংশ পেয়েছিল? তাহলে কি বলেছে যে একজন ছাত্র 90% নম্বর পেয়েছে, একটা সাবজেক্টে একটাতে পেয়েছে 60%, একটাতে পেয়েছে 54%। কতর মধ্যে পেয়েছে? যে 100-র মধ্যে পেয়েছে 90%, 100-র মধ্যে 90% পেয়েছে, 150-এর মধ্যে পেয়েছে 60%, 90%, 150-এর মধ্যে পেয়েছে 60%, আর 200-র মধ্যে কত পেয়েছে? 200-র মধ্যে পেয়েছে 54%। তাহলে এই তিনটে পরীক্ষায় এত নাম্বার পেয়েছে, এত পার্সেন্ট। বলছে সে মোট কত শতাংশ নাম্বার পেয়েছে। তাহলে মোট কত শতাংশ নাম্বার বার করতে হলে আমাদের মোট নাম্বার কত পেয়েছে সেটা বার করতে হবে। তাহলে দেখো 190% কত নাম্বার? 90% মানে কি 100-র মধ্যে 90, তাহলে 100-র মধ্যে 90 পেয়েছে। 150-এর মধ্যে 60% মানে কত নাম্বার? 150 ইন্টু 60/100 করলে কত হবে? 90 হবে। 254% হচ্ছে 108। তাহলে সে মোট কত নম্বর পেয়েছে? 8, 9 9 18, 8 হাতে থেকে 1, 288। 288 নম্বর পেয়েছে কতর মধ্যে? 450। 450-এর মধ্যে কত পেয়েছে? 288 নম্বর পেয়েছে। বলছে সে মোট কত শতাংশ নাম্বার পেয়েছে। তাহলে দেখো 450-এর মধ্যে পেয়েছে 288, আর শতাংশ মানে কি 100-র মধ্যে বার করতে হবে। কাটাকুটি করো, 5 9 45, 5 2 10, 9 দিয়ে কাটো, 9 3 27, 9 2 18, 32 2 64। তাহলে সে কত শতাংশ নাম্বার পেয়েছে? 64%। তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো বলছে একটি পরীক্ষায় 1100 জন বালক, 700 জন বালিকা পরীক্ষা নেওয়াই হয়েছিল। তাহলে কি একটি পরীক্ষায় 1100 জন বালক এবং 700 জন বালিকা দিয়েছিল। বলছে 42% বালক ও 30% বালিকা পাস করে, মোট কত শতাংশ ফেল করেছিল। তাহলে ফেলের সংখ্যাটা আমাদের বার করতে হবে। তাহলে 42% যদি পাস করে, বালকের মধ্যে 42% পাস করে, তাহলে ফেল কত পার্সেন্ট করে? ফেল করে 58%। আর 30% বালিকা পাস করে, তাহলে ফেল কত পার্সেন্ট করে? ফেল করে 70% বালিকা। তাহলে এবার বলেছে মোট কত শতাংশ ফেল করেছিল। তাহলে মোট কতজন ফেল করেছিল সেটা আমাদের আগে বার করতে হবে, তবে তো মোট কত শতাংশ ফেল করেছিল সেটা বার করতে পারবো। তাহলে 1100 জন বালক, 1100 জনের মধ্যে 58% ফেল করেছে। তাহলে 58/100, 2 শূন্য কেটে গেল, 1100 ইন্টু 58, 8, 5 আর 8 13, 3 হাতে থাকে 1, 638। আর 700 জনের মধ্যে কত ফেল করেছে? 70%। তাহলে 700 ইন্টু 70/100, 7 7 49, 490। তাহলে ছেলেদের মধ্যে ফেল করেছে 638 জন, মেয়েদের 490। তাহলে মোট কত ফেল করেছে? 9 আর 3 12, 2 হাতে থাকে 1, 5 আর 6 11। তাহলে 1128 জন ফেল করেছে। কতর মধ্যে? মোট ছাত্র সংখ্যা কত? মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1800 জন। 1800 জনের মধ্যে ফেল করেছে 1128। তাহলে 1800 জনের মধ্যে ফেল করেছে 1128। আর কতর মধ্যে? শতাংশ বার করতে বলেছে, মানে 100-র মধ্যে কত? 0 0 কাটো, 2 9 18, 2 5 10, 2 6 12, 2 4 8, 5 11 4 15, 3 দিয়ে যাবে, 3 3 9, 3 18 54, 3 8 24, 3 6 18, 3 2 6, 62 পূর্ণ 2 3 5। তাহলে মোটের উপরে ফেলের সংখ্যা, ফেলের শতাংশ কত পার্সেন্ট? 62 পূর্ণ 2 3%। তাহলে বি হচ্ছে উত্তর, বি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে কোনো একটি স্কুলে ছাত্রছাত্রীদের বয়স 8 বছরের নিচে, এটা একটু ভুল আছে, একটু কারেকশান করে নাও। বলছে কোনো একটি স্কুলে ছাত্রছাত্রীদের বয়স 8 বছরের নিচে হচ্ছে 20%।
তাহলে 8 বছরের নিচে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 20%, এটা একটু ভুল দেওয়া আছে। বলছে 8 বছরের ওপরে বয়সের ছাত্রছাত্রীর সংখ্যা 8 বছরের ছাত্রছাত্রীর 2/3, যা হলো 48 জন। তাহলে কী বলেছে, বলছে একটি স্কুলে 8%-এর নিচে ছাত্রছাত্রী হচ্ছে 20%, আর 8 বছরের ওপরে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 8 বছরের ছাত্রছাত্রীর 2/3, যা হলো 48 জন। অর্থাৎ 8 বছরের সমান ছাত্রছাত্রী কত, 48 জন, আর 8 বছরের ওপরে ছাত্রছাত্রী হচ্ছে 48-এর 2/3। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত সেটা বার করতে বলেছে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ধরে নিচ্ছি আমরা x জন। আচ্ছা 20% যদি 8 বছরের নিচে হয়, তাহলে 8 বছর বা 8 বছরের ওপরে কত, 80%। তাহলে দেখো এক্সের 80%, এক্স তো মোট ছাত্রছাত্রী ধরেছি আমরা, তাহলে এক্সের 80% সমান কত, বলছে 8 বছরের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 48 জন, 48 প্লাস 8 বছরের ওপরে হচ্ছে 48 জনের 2/3, অর্থাৎ 48-এর 2/3। দেখো এটাকে যদি সলভ করি কী হবে, কাটো 0 0, এটা হচ্ছে 3 16 48, 16 দুগুণে 32, তাহলে এটা হবে 32 আর 48-এ কত, 80, 80 ইন্টু 10/8, 8 10, তাহলে 10 10 100। তাহলে স্কুলে ছাত্র সংখ্যা কত, স্কুলে ছাত্র সংখ্যা 100, কোথাও অপশানে নেই, তাহলে ই হবে উত্তর। দেখো এটাকে এইভাবে না করে, এক্স ধরে না করে আমরা আরও অন্যভাবে করতে পারি। কীভাবে করতে পারি, কী বলেছে, বলছে তাহলে ছাত্র সংখ্যা ছাত্রছাত্রী কী রকম আছে, একটা হচ্ছে 8 বছরের নিচে, একটা হচ্ছে 8 বছরের নিচে, আর একটা 8 বছরের সমান, আর একটা হচ্ছে 8 বছরের থেকে বেশি। এখানে কী বলেছে দেখো, 8 বছরের ওপরে বয়সের ছাত্রছাত্রীর সংখ্যা 8 বছরের ছাত্রছাত্রীর 2/3, 8 বছরের ছাত্রছাত্রীর 2/3। তাহলে 2/3 যে রেশিওটা দেওয়া আছে, এটা কার রেশিও দেওয়া আছে, 8 বছরের ছাত্রছাত্রীর 2/3 হচ্ছে 8 বছরের ওপরে। তাহলে 8 বছরের ছাত্রছাত্রী কত ইউনিট, 3 ইউনিট। 8 বছরের ছাত্রছাত্রী হচ্ছে 3 ইউনিট। যেই 3 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 48 দেওয়া আছে। 3 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 48 দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 8 বছরের ছাত্রছাত্রী, আর 8 বছরের ওপরে তখন কতজন, 8 বছরের ওপরে হচ্ছে 2 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 48 হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 16, 1 ইউনিটের ভ্যালু হবে 16। তাহলে এখানে 2 ইউনিটের ভ্যালু কত, 2 ইন্টু 16 সমান 32। তাহলে 8 বছরের ওপরে 8 বছরের ছাত্রছাত্রী হচ্ছে 48, আর 8 বছরের ওপরে হচ্ছে 32। দেখো তাহলে এদের মোট সংখ্যা কত, মোট সংখ্যা হচ্ছে 80, মোট সংখ্যা হচ্ছে 8 বছর, 8 বছরের উপরে ছাত্রছাত্রীর মোট সংখ্যা হচ্ছে 80। আর এখানে আমাদের প্রথমেই দেওয়া ছিল একটি স্কুলে ছাত্রছাত্রী 8 বছরের নিচে হচ্ছে 20%। তাহলে 8 বছর বা 8 বছরের ওপরের সংখ্যা কত, 80%। তাহলে 80% যদি 80-কে ডিনোট করে, 80% যদি ডিনোট করে 80-কে, তাহলে 20% কতকে ডিনোট করবে, 20% 20-কে। তাহলে 8 বছরের নিচে ছাত্রছাত্রীর সংখ্যা কত, 20 জন। তাহলে 80 আগে থেকে বেরিয়ে বসে আছে 8 বছর বা 8 বছরের ওপরে, আর 8 বছরের নিচে হচ্ছে 20। তাহলে এই দুটোকে যোগ করলে কত পাবো, 100। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 100, ই কোনোটিই নয় উত্তর। তারপরে দেখো বলছে একটি পরীক্ষায় দেখা গেল আবেদনকারীর 5% অযোগ্য ছিল এবং যোগ্য প্রার্থীর 85% সাধারণ জাতির অন্তর্ভুক্ত। যদি এতজন যোগ্য প্রার্থী অন্য জাতির অন্তর্ভুক্ত হয়, তবে কত সংখ্যক প্রার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিল। তাহলে আমরা ধরছি পরীক্ষার জন্য আবেদন করেছিল 100 ইউনিট প্রার্থী, 100 ইউনিট, নট 100 জন, 100 জন নয়, 100 ইউনিট প্রার্থী। বলছে 5% অযোগ্য, তাহলে যোগ্য কত ছিল, তাহলে যোগ্য ছিল হচ্ছে 95, 5% অযোগ্য। আবেদন করেছিল 100%, 100 ইউনিট, আবেদন অযোগ্য ছিল 5%, তাহলে পরীক্ষা দিয়েছিল কত, 95। তাদের মধ্যে 85% সাধারণ জাতি, তাহলে অন্যান্য জাতি কত, অন্যান্য জাতি হচ্ছে 15%, তাহলে এর 15%। পরীক্ষা দিয়েছিল 95 ইউনিট, তার 15%। বলছে এটার ভ্যালু দেখো দেওয়া আছে, এটার ভ্যালু কত দেওয়া আছে, 4275। এই ইউনিটটার ভ্যালু দেওয়া আছে 4275 জন। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হবে 4275 বাই 95 ইন্টু 15, ওপরে 100, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 20 100, আবার কাট, 5 দিয়ে কাটো, 5 1995, 5 4 20।
এটা এটা দেখো 19 দিয়ে কাটা যাবে, 19 দিয়ে কাটো, 19 2 38, 47, 19 2 38, 9 95, 19 5 95। নিচে 3 আছে, 3 দিয়ে কাটো, 3 7 21, 3 5 15, 75 আর কত আছে 4, 75 4 কত 300। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা কত পেয়েছি 300 জন, আর আমাদের মোট ছাত্রছাত্রী ছিল কত 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত 300 × 100, তাহলে কত হলো 30,000 জন। তাহলে এ উত্তর। তাহলে কত পার্সেন্ট আবেদন করেছিল? আবেদন করেছিল 30,000 জন। বোঝা গেছে? তারপরে দেখো বলছে একটি পরীক্ষায় 2 জন ছাত্র উপস্থিত হয়েছিল, তাদের মধ্যে একজন 9 নম্বর বেশি পেয়েছিল অপরজনের চেয়ে। তার নম্বর ছিল মোট প্রাপ্ত নম্বরের 56%। তারা কত নম্বর পেয়েছিল? তাহলে বলছে একটি পরীক্ষা 2 জন দিয়েছে, তুমি আর তোমার বন্ধু দিয়েছো, তার মধ্যে তোমার বন্ধু তোমার থেকে 9 নম্বর বেশি পেয়েছে। বলছে তোমার বন্ধুর নাম্বার হচ্ছে তোমাদের দুজনের প্রাপ্ত নাম্বারের 56%। তাহলে দেখো আমি ধরছি যে তুমি নাম্বার পেয়েছো এক্স, তাহলে তোমার বন্ধু তোমার থেকে 9 নম্বর বেশি পেয়েছে, তোমার বন্ধু কত পেয়েছে এক্স প্লাস 9। তাহলে দেখো বলছে বলছে অপরজনের হচ্ছে 9 নম্বর, তাতে মোট প্রাপ্ত নম্বর 56%। তাহলে তোমার বন্ধু কত পেয়েছে? তোমার বন্ধু পেয়েছে তোমাদের দুজনের প্রাপ্ত নাম্বারের 56%। দুজনের প্রাপ্ত নাম্বার কত? দুটো নাম্বারের যোগফল, তার 56%। তাহলে দেখো এটা কণাকণি গুণ করো, কণাকণি গুণ করলে কত হবে 100x প্লাস 900, এটা হবে 2x, 2 আর 56 হচ্ছে 112, আর এটা হচ্ছে এটা গুণ করলে হবে 560, 560 থেকে একটা 56 বিয়োগ করলে হবে 504। এটা মাইনাস 12x, 504, 900টা ওইদিকে গেলে কত হবে 400, 396। এটা মাইনাস হবে, এই মাইনাস কেটে গেল, তাহলে x সমান হচ্ছে 396/12, 12 3 36, 12 3 36। তাহলে তোমার পরীক্ষার মার্কস কত বেরোলো? তোমার বেরোলো 33। তাহলে তোমার বন্ধুর কত 33 + 9, 33 + 9 মানে কত 42। তাহলে তুমি পেয়েছো 33, তোমার বন্ধু পেয়েছে 42, 42 আর 33 বেরিয়ে গেছে। দেখো এটা এইভাবে এত বড় করে না করে আমরা ছোট্ট করে করতে পারবো। ছোট্ট করে কী করে করবো সেটা দেখো। দেখো কি বলেছে, তোমাদের দুজনের নাম্বারের পার্থক্য কত দিয়ে দিয়েছে 9 নম্বর, আর আমাদের এখানে কি দিয়েছে তোমার বন্ধু পেয়েছে মোট নাম্বারের 56%। তাহলে তোমার বন্ধু যদি মোট নাম্বারে 56% পায়, তাহলে তুমি কত পেয়েছো মোট নাম্বারে তুমি পেয়েছো 44%। দুটো নাম্বারের মোট নাম্বারে তোমার বন্ধু যদি 56% পায়, তুমি পেয়েছো 44%। মোট নাম্বার কত? মোট নাম্বার তো 100%, তোমাদের দুজনের মোট নাম্বারটা 100%। তাহলে সেখান থেকে তোমার বন্ধু পেয়েছে 56%, তুমি পেয়েছো 44%। তাহলে দেখো এই পার্সেন্টেজটার পার্থক্য কত? পার্থক্য 12%। এই 12%-এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে? 12%-এর ভ্যালু দেওয়া আছে 9। তাহলে 1%-এর ভ্যালু কত? 9/12। এবার দেখো তোমার বন্ধু পেয়েছে 56, তাহলে তোমার বন্ধুর নাম্বারটা বার করো। তোমার বন্ধু কত? 1%-এর ভ্যালু যদি 9/12 হয়, তাহলে 56%-এর ভ্যালু এটা ইন্টু 56। 3 3 9, 3 4 12, 4 14 56, 3 14 42। তাহলে তোমার বন্ধু 42 পেয়েছে, তাহলে তুমি কত 42-এর থেকে 9 নাম্বার কম, তাহলে কত 33। এভাবে বার করতে পারো। আবার কি এরকম করে করতে পারো 9 × 12 × 44। 3 3 9, 3 3 9, 3 11 44, এই সরি 4 11 44, এটা 4 হবে, 3 3 9, 3 11 33। তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে 42 আর 33 উত্তর। তারপরে দেখো বলছে একটি বিশেষ বিক্রিতে 5টি টিকিট কিনতে পারা যায় 3টি টিকিটের মূল্য দিয়ে। সেই বিক্রিতে 5টি টিকিট কেনা হয়, তবে 5টি টিকিটের আসল দামের কত শতাংশ বাঁচবে? তাহলে দেখো 5টা টিকিট কিনতে কটা টিকিটের পয়সা লাগছে? 3টে টিকিটের পয়সা লাগছে। তাহলে কটা টিকিটের পয়সা বাঁচছে? আমরা ধরছি একটা টিকিটের মূল্য 1 টাকা। কত? একটা টিকিটের মূল্য হচ্ছে 1 টাকা ধরছি আমরা। একটা টিকিটের মূল্য কত ধরছি? 1 টাকা। তাহলে 5টা টিকিট কিনতে কটা টিকিটের মূল্য বাঁচছে? 2টো টিকিটের, অর্থাৎ ক টাকা বাঁচছে? 2 টাকা বাঁচছে। তাহলে
5টা টিকিটের দাম কত? 5টা টিকিটের দাম হচ্ছে 5 টাকা। 5 টাকায় বাঁচছে কত? 2 টাকা। বলছে কত শতাংশ দাম বাঁচবে? তাহলে 5 টাকায় বাঁচছে 2 টাকা, আর শতাংশ মানে কি 100, 5, 20, 40, তাহলে 40% বাঁচবে। আমরা যেমন ধরে নিলাম একটা টিকিটের মূল্য 1 টাকা, তুমি যা খুশি ধরতে পারো, একটা টিকিটের মূল্য 100 ধরতে পারো, তাহলেও সেই উত্তর আমাদের একই আসবে, 40%। তারপরে দেখো বলছে 2009 সেপ্টেম্বরে একটি দ্রব্যের বিক্রি ছিল 2009 জুলাইয়ের 2/3। তাহলে এটার মানে কি? এটা রেশিও দেওয়া আছে 2/3, এটার মানে কি? বলছে জুলাইয়ের 2/3, অর্থাৎ জুলাইয়ে যদি 3 ইউনিট বিক্রি হয়, তাহলে সেপ্টেম্বরে কয় ইউনিট বিক্রি হয়েছে? সেপ্টেম্বরে বিক্রি হয়েছে 2 ইউনিট। অর্থাৎ এগুলোকে আমরা এটা ধরে নিতে পারি 300 আর 200। ইউনিটের সাথে আমরা একই ইউনিটের সাথে কী হচ্ছে, রেশিওর সাথে যে কোনো সংখ্যা গুণ করে লিখতে পারি। তাহলে দেখো এটা 300 ইউনিট ধরছি, আর এটা সেপ্টেম্বরে হচ্ছে 200 ইউনিট। তাহলে এটার মানে হচ্ছে এটা যে 2/3 মানে জুলাইয়ে যদি 3 ইউনিট হয়, তাহলে সেপ্টেম্বরে কত বিক্রি হয়েছে? 2 ইউনিট বিক্রি হয়েছে। তাহলে জুলাই আমরা ধরছি 300 ইউনিট, আর সেপ্টেম্বরে ধরছি 200 ইউনিট। ঠিক আছে, এবার কি বলে দেখো, বলছে 2009 নভেম্বরে দ্রব্যটি বিক্রি ছিল সেপ্টেম্বরের বিক্রির চেয়ে 5% বেশি। তাহলে নভেম্বরে কত বিক্রি হয়েছে? সেপ্টেম্বরের বিক্রির চেয়ে 5% বেশি। 200-র 5% কত? 10। তাহলে 200 + 10 সমান কত বিক্রি হয়েছে? 210। এবার কি বলেছে দেখো, বলেছে 2009 নভেম্বরের বিক্রি শতকরা কত বৃদ্ধি পেয়েছিল 2009 জুলাইয়ের সাপেক্ষে। তাহলে জুলাইয়ের সাপেক্ষে নভেম্বরে বিক্রি কত বৃদ্ধি পেয়েছে? বলেছে বৃদ্ধি পেয়েছে। তাহলে 210 থেকে 300 বিয়োগ করো, কত হচ্ছে? -90। -90 বৃদ্ধি পেয়েছে। তাহলে -90 বৃদ্ধি পেয়েছে কার মধ্যে? 300-র মধ্যে। শতকরা কত? 100। 0 0 কেটে গেল, 3 3 90, -30। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? -30। তারপরে দেখো বলছে যদি পৃথিবীর আহ্নিক গতি 12% বৃদ্ধি পায়, তবে একদিন এবং ঘন্টার মধ্যে সম্পর্ক কী হবে? অর্থাৎ একদিনে ক ঘন্টায় হবে সেটা আমাদের বার করতে বলেছে। একদিন। আচ্ছা দেখো, আমরা একটা জিনিস জানি, ভেলোসিটি আর টাইম, এদের দুজনের মধ্যে কী সম্পর্ক? এদের দুজনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ কোনো জায়গায় যাচ্ছি আমরা, তখন গতিবেগ ধরো আমি বলছি 5 হচ্ছে গতিবেগ, তখন সময় লাগছে হচ্ছে 2 কিমি, 2 ঘন্টা সময় লাগছে। 5 কিমি পার ঘন্টা গতিবেগে যদি আমরা যাই, সময় লাগছে 2 ঘন্টা। কিন্তু গতিবেগটা যদি আমরা ডবল করে দিই, গতিবেগটা যদি দ্বিগুণ করে দিই, তাহলে এখানে টাইমটা কী হবে? কমে যাবে না বেড়ে যাবে? টাইম কমে যাবে। গতিবেগ যত বাড়াবো টাইম কি তত কম লাগবে। তাহলে টাইমটা কত কম লাগবে? টাইমটা হাফ হয়ে যাবে। যেটা গতিবেগটা দ্বিগুণ করলে টাইমটা কি হাফ হয়ে যাবে। ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ 2টা উল্টে যাবে, অর্থাৎ 2-এর অনন্যক দিয়ে গুণ হবে। 2-এর অনন্যক কত? হাফ। তাহলে এটা কত লাগবে? টাইমটা তখন লাগবে 1 ঘন্টা লাগবে। তাহলে গতিবেগ হচ্ছে যখন 10 হয়ে গেছে, তখন টাইম লাগছে হাফ। তাহলে দেখো ভেলোসিটির সাথে টাইমের কী সম্পর্ক? ভেলোসিটির সাথে টাইমের সম্পর্ক হচ্ছে কি? ব্যস্তানুপাতিক। কি? তাহলে ভেলোসিটি যেই গুণে বাড়বে, হচ্ছে টাইমটা ঠিক সেই গুণে কমবে। তার অনন্যকটা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ ভেলোসিটিকে যত দিয়ে আমরা গুণ করবো, অর্থাৎ ভেলোসিটিকে যেই গুণে বাড়াবো, টাইমটাকে ঠিক তার অনন্যক দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে ভেলোসিটি 12% বৃদ্ধি পায়। তাহলে ভেলোসিটি আর এখানে টাইম, বলছে ভেলোসিটি 12% বৃদ্ধি পায়। 12% বৃদ্ধি পাওয়া মানে কি? আগে ছিল 100, এখন কত হয়ে গেছে? 112 হয়ে গেছে। 112/100 হয়ে গেছে ভেলোসিটি। আর আগে একটা দিন কত ঘন্টাই হতো? 24 ঘন্টাই হতো। তাহলে এখন কতই হবে? 24কে কত দিয়ে গুণ করব? 24কে গুণ করব 100/112 দিয়ে। আমি কি বলেছি? ভেলোসিটিকে যত দ্বারা গুণ করব, টাইমকে ঠিক তার অনন্যক দিয়ে গুণ করব। তাহলে টাইমকে তার অনন্যক দিয়ে গুণ করো, কাটো। 4 দিয়ে যাবে কাটাকুটি, 4 দিয়ে যাবে, 4 6 24, 4 2 8, 4 8 32। 2 দিয়ে কাটো, 2 14 28, 2 3 6, 2 7 14, 2 50, 150/7।
কত হবে? তাহলে 7 2 14, 7 1 7, 21 × 3/7, তাহলে 21 × 3/7 ঘন্টা। তাহলে একদিন সমান কত বেরোবে? 21 × 3/7 ঘন্টা। তাহলে একদিন সমান যদি 12% আমাদের আহ্নিক গতি বেড়ে যায় তাহলে একদিনটা কত ঘন্টায় হবে? 21 × 3/7 ঘন্টায়। তারপরে দেখো বলছে এ এবং বি দুটি নির্দিষ্ট বিন্দু পরস্পর থেকে 5 সেমি দূরে আছে এবং সি এ বির ওপর এমনভাবে আছে যাতে এসি 3 সেমি। যদি এসির দৈর্ঘ্য 6% বৃদ্ধি পায় তবে সিবি কত শতাংশ হ্রাস পাবে? কী বলেছে দেখো, বলছে এ বি একটা সরলরেখা যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। বলছে এবং সি বিন্দু এ বি থেকে এমন দূরে আছে, ধরো এটা সি, এসি সমান 3 সেমি, এসি সমান 3 আর বিসি সমান 2, বিসি সমান কত? 2। বলছে এসির দৈর্ঘ্য 6% বৃদ্ধি পায় তবে বিসির দৈর্ঘ্য কত শতাংশ কমবে? আচ্ছা, এসি 6% বৃদ্ধি পাচ্ছে, এসি 6% বৃদ্ধি পাচ্ছে, তাহলে বিসি কত কমবে? বিসি কত কমবে? আচ্ছা, এসি যতটা বৃদ্ধি পাবে, এসি ঠিক যত সেমি বৃদ্ধি পাবে, এসি ধরো আমি বলছি 2 সেমি বৃদ্ধি পেলো, তাহলে বিসি কি 2 সেমি কমবে? তো বিসিটাও ঠিক 2 সেমি কমবে, কারণ এবি সরলরেখাটা তো ফিক্সড আছে। তাহলে এসি যদি 2 সেমি বৃদ্ধি পায় বিসিটাও ঠিক 2 সেমি কমবে, কিন্তু তাহলে আমরা ধরে নিচ্ছি বিসিটা কমবে X%, বিসি কমবে কত? X%। তাহলে এখানে দেখো কত সেমি বাড়ছে এসিটা? 3-এর ওপর 6% বাড়ছে, তাহলে 3-এর ওপর 6%, 6/100। আর বিসিটা কত? বিসিটা কত হ্রাস পাচ্ছে? দু সেমি ছিল, তার উপরে X%। এইটা দেখো এসির বৃদ্ধি আর এটা হচ্ছে বিসির কি হ্রাস। তাহলে বৃদ্ধি আর হ্রাস কি দুটোই তো সমান হবে, তাহলে দুটোকে সমান করে দিচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করে 100 100 কেটে গেল, 2 দিয়ে কাটো, 2 3 6, তাহলে x সমান হয়ে গেল 9। তাহলে বিসি কত শতাংশ হ্রাস পাবে? না 9%। বিসি কত শতাংশ হ্রাস পাবে? না 9%। তাহলে দেখো এটা হচ্ছে এই আরেকভাবে, এটা এভাবে হলো। এটাকে আরেকভাবে আমরা ভাবতে পারি। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? এসি আর বিসি, এসি আর সিবি যে অনুপাতটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 2:3, সেটা দেওয়া আছে 2:3। এই সরি 2:3 নয়, দেওয়া আছে 3:2, 3:2 দেওয়া আছে। অর্থাৎ এসি বাই সিবি সমান 3/2। এটা 3 সেমি, এটা 2 সেমি, তাহলে 3/2 হবে। কিন্তু যখন আমরা এটা একটা অন্যভাবে বোঝাচ্ছি, যখন আমরা পার্সেন্টেজ ভ্যালু কম বা বেশির ক্যালকুলেশন করব, একটাতে ধরো একটাকে বাড়াবো পার্সেন্টেজ আর একটাকে, তাহলে একটাকে যদি বাড়াই, এসিটাকে যদি বাড়াই, তাহলে বিসিটা তো কমে যাবে, কত পার্সেন্টেজ কমবে। তাহলে এরকম যখন বার করব তখন এই রেশিওটা উল্টে যাবে। এই রেশিওটা কী হবে? উল্টে যাবে। রেশিওটা কী হবে? 2/3 হয়ে যাবে। দেখো 2টা বেড়ে কত হচ্ছে? 2টা বেড়ে হচ্ছে 6% বাড়ছে, তাহলে 2টা কত দিয়ে গুণ করতে হচ্ছে? 3 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 6% হচ্ছে? 3 দিয়ে। তাহলে 3কেও আমরা 3 দিয়ে গুণ করব, 3% দিয়ে, তাহলে কত হবে? 9%। তাহলে বিসিটাকে ক পার্সেন্ট কমাতে হবে? 9%। এটা একটা শর্টকাট মেথড, এটাও মনে রাখতে পারো, আবার প্রথমেরটা মনে রাখতে পারো, তবে প্রথমেরটা মনে রাখাই বেস্ট হবে। তারপরে দেখো বলছে ঠিক সময়ে X%, 15 মিনিট দেরিতে এত মিনিট দেরিতে এত %, এত মিনিটে এত মিনিটে এত। কী বলছে? ওপরের তালিকাটি কোনো একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বিমানবন্দর থেকে বিমান উড়ে যাওয়ার তথ্য, বিমান ওড়ার তথ্য রয়েছে। যদি 1200টি বিমান দেরিতে ওড়ে তাহলে কতগুলি বিমান ঠিক সময়ে উড়েছিল? বলছে 1200টি বিমান দেরিতে উড়েছিল, আর এখানে ওপরে দিয়েছে পার্সেন্টেজগুলো দেওয়া আছে। তাহলে দেখো দেরিতে কতগুলোতে উড়েছে, এই একটা দেরি, এটা দেরি, এটাও দেরি, এটাও দেরি, তাহলে এই মোট পার্সেন্টেজগুলো হচ্ছে মোট দেরিতে উড়েছে। তাহলে এই চারটাকে যোগ করো, 3 আর 12 15, 15 আর সাথে 15 আর 17 কত? 32, 32 আর 43 75। তাহলে কত শতাংশ বিমান দেরিতে উঠেছে? 75% বিমান দেরিতে উঠেছে। 75% মানে কত? 3/4। 4 ইউনিট বিমান যদি সেদিনে ওড়ে তাহলে মোট কত শতাংশ, কয় ইউনিট বিমান দেরিতে উঠেছে? 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 1200। 1 ইউনিটের ভ্যালু কত? 400। তাহলে 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল আমাদের 400।
আর আচ্ছা 4 ইউনিট বিমান উড়েছিল, তার মধ্যে 3 ইউনিট যদি দেরিতে উড়ে তাহলে ক ইউনিট সঠিক টাইমে উড়েছে? 1 ইউনিট। 1 ইউনিট তো সঠিক টাইমে উঠবে। 4 - 3, 1 ইউনিট সঠিক টাইমে উঠেছে। আর 1 ইউনিটের ভ্যালু আমাদের কত বেরিয়েছে? 400। তাহলে কতগুলি বিমান সঠিক টাইমে উড়েছিল? 400। আচ্ছা এটাকে এইভাবে না ভেবে আরেকভাবে ভাবতে পারো, 75%। তাহলে 75% যদি দেরিতে উড়ে 25% কি সঠিক টাইমে উঠবে? 75% ডিনোট করছে 1200কে। তাহলে 1% কতকে ডিনোট করবে? 1200 ভাজিত 75। আর কত পার্সেন্ট সঠিক টাইমে উঠেছে? 25%। তাহলে 25%, 25 3 75, 3 400 করো। এইভাবেও ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে ডি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে একটি দোকানদার কিছু পরিমাণ ডিম কিনে দেখলো 5% ডিম ভেঙে গেছে। সে অবশিষ্ট 93% বিক্রি করার পর তার কাছে 266 ডিম আছে। সে মোট কতগুলি ডিম ছিল? অর্থাৎ সে মোট কতগুলি ডিম কিনেছিল? ধরছি সে ডিম কিনেছিল 100 ইউনিট। কয় ইউনিট? 100টি নয়, 100 ইউনিট। তার মধ্যে 5% ভেঙে গেছে, তাহলে ভালো কতগুলো আছে? ভালো আছে 75 ইউনিট। বলছে তার মধ্যে 93% সে বিক্রি করে দিয়েছে। যদি 93% বিক্রি করে দেয়, তার কাছে কত পার্সেন্ট পড়ে আছে? তার কাছে 7% পড়ে আছে। 7% তো পড়ে আছে, তাহলে 95 7% পড়ে আছে। এটাকে এই ইউনিটটা কতকে ডিনোট করছে? 266কে। তাহলে 1 ইউনিট কতকে ডিনোট করবে? 266 ইন্টু ওপরে 100, নিচে 95 ইন্টু 7। কাটাকুটি করো। 7 3 21, 5 7 8 56, 8 30, 19 দিয়ে কাটো। 19 5 95, 19 2 38, 5 20 100। তাহলে 20 2 40। তাহলে 1 ইউনিটের ভ্যালু আছে 40। আর সে কত ইউনিট ডিম কিনেছিল? 100 ইউনিট। তাহলে 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত? 4000। তাহলে সে কতগুলি ডিম কিনেছিল? 4000টি ডিম কিনেছিল। সে মোট কতগুলি ডিম কিনেছিল? সে মোট 4000টি ডিম কিনেছিল। তারপরে দেখো বলছে গণপথ কিছু পরিমাণ টাকা নিয়ে ফলের বাজারে গিয়েছিল। সে তার টাকা দিয়ে 50টি কমলালেবু নয়তো 40টি আম কিনতে পারে। সে 10% টাকা ট্যাক্সি ভাড়ার জন্য রেখে দেয়। যদি সে 20টি আম কেনে তবে সে কতগুলি কমলালেবু কিনতে পারবে? অর্থাৎ সে যেই টাকায় নিয়ে গিয়েছিল সেই টাকায় সে হয় কিনতে পারতো 50টি কমলালেবু, নাহলে 40টি আম। কিন্তু সে কী করলো? প্রথমে এখান থেকে 10% টাকা রেখে দিল, দিয়ে তার বাকি টাকা থেকে 20টি আম কিনলো, এবং বলছে তারপরেও যেই টাকাটা পড়ে থাকবে সেটা দিয়ে কতগুলি কমলালেবু কিনতে পারবে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি গণপথের কাছে টাকা ছিল 100। কত টাকা ছিল? 100 টাকা ছিল। এর বলছে একটা কমলালেবু অর্থাৎ একটা অরেঞ্জের ভ্যালু কত? বলছে যে টাকা ছিল তার দিয়ে 50টা কমলালেবু কিনতে পারতো। তাহলে একটা অরেঞ্জের ভ্যালু কত? 2। আর বলছে 40টি আম কিনতে পারতো। তাহলে একটা ম্যাঙ্গোর ভ্যালু কত? 100/40 অর্থাৎ 2.5। তাহলে একটা কমলালেবুর ভ্যালু বেরোলো 2, একটা আমের ভ্যালু বেরোলো 2.5। এবার বলছে সে 10% ট্যাক্সি ভাড়া রেখে দিয়েছে। তাহলে তার কাছে এখন কত টাকা আছে? এখান থেকে 10%, তাহলে তার কাছে এখন টাকা আছে 90। বলছে সে 90 টাকার মধ্যে কটি আম কিনেছে? 20টি আম কেনে। তাহলে 20টি আম কিনে ফেলেছে অলরেডি। তাহলে একটা আমের দাম কত? বলছে যদি সে 20টি আম কেনে তাহলে একটার দাম, আমের দাম 2.5 টাকা। তাহলে 20টি আমের দাম কত? 20টি আমের দাম 50। তাহলে তার কাছে ফল কেনার মতন টাকা ছিল 90, ট্যাক্সি ভাড়া বাদ দিয়ে। সেখান থেকে 50 টাকা অলরেডি খরচ করে ফেলেছে। তাহলে আর বাকি কত আছে? বাকি আছে 90 - 50 অর্থাৎ 40 টাকা। বলছে সে কতগুলি কমলালেবু কিনতে পারবে? একটা কমলালেবুর দাম 2 টাকা। তাহলে 40টা কমলালেবুর দাম কত? 2 20 40। তাহলে সে কতগুলি কমলালেবু কিনতে পারবে? 20টি। সে কতগুলি কমলালেবু কিনতে পারবে? 20টি কমলালেবু কিনতে পারবে। তারপরে দেখো একটি 14.4 কেজি গ্যাস সিলিন্ডার 104 ঘন্টা চলে যখন ছোট চুল্লিটি সম্পূর্ণরূপে খোলা থাকে, এবং 80 ঘন্টা চলে যখন গ্যাসের বড় চুল্লিটি সম্পূর্ণভাবে খোলা থাকে। নিচের বড় চুল্লি এবং ছোট চুল্লির প্রতি ঘন্টার ব্যবহারে শতকরা পার্থক্যের নিকটতম মান নির্ণয় করতে বলেছে।
এখানে শেষের ভাষাটা একটু আছে, শেষের ভাষাটা এটা হবে যে বড় চুল্লি এবং ছোট চুল্লির প্রতি ঘন্টা ব্যবহারের শতকরা পার্থক্যের নিকটতম মান বের করো। তাহলে দেখো এটাকে কি করতে হবে, এটাকে তাহলে 1 ঘন্টায় কত করে চলে সেটা আমাদের বার করতে হবে, দিয়ে পার্থক্য বার করতে হবে, প্রতি ঘন্টায় বলেই দিয়েছে এখানে। তাহলে দেখো দিয়ে প্রথমে আমরা পার্থক্যটা একবারে বার করে নাও। তাহলে দেখো ছোট চুল্লিটাই চলছে কত ঘন্টা, 104 ঘন্টা, আর বড় চুল্লিটাই চলছে কত ঘন্টা, 80 ঘন্টা চলছে। তাহলে দেখো কোনটাতে গ্যাস বেশি লাগবে, 1 ঘন্টায় বড় চুল্লিটায়। তাহলে দেখো বড় চুল্লি কত গ্যাস খরচ হচ্ছে, 14.4/80, আর ছোটো চুল্লি কত খরচ হচ্ছে, 14.4/104। 1 ঘন্টায় এটাতে এত কেজি লাগছে, 1 ঘন্টাতে এত কেজি লাগছে। বলছে এদের নিকটতম পার্থক্য বলেছে, মানে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করছি, সেটা কাটাকুটি করে দাও। দশমিকগুলো তুলে দিচ্ছি আমরা দুটো থেকে, দশমিকগুলো তুলে দিলে প্রথমে একটা 1 এর 10 কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা এটা কাটাকুটি করে দেখো কত কটা কাটাকুটি যাবে। 4 দিয়ে 4 3 12, 4 দিয়ে যাবে, 4 20 80, 4 3 12, 4 6 24 36, আবার 4 দিয়ে যাবে, 4 5 20, 4 9 36। ঠিক আছে, এটা দেখো এটাও 4 দিয়ে যাবে, 4 2 8, 4 6 24, 4 36 144, 2 13 26, 2 18 36। এবার দেখো নিচে একটা 10 রয়ে গেছে, 13 5 65 লসাগু, 5 13 65, 9 13 117, মাইনাস 13 5 65, 5 18 90, 90 থেকে 117 কত, 27, 27/65, আর একটা 10 আছে 650। 27/650, 1 ঘন্টায় এদের গ্যাস ব্যবহারের পার্থক্য কত, 27/650 কেজি। এবার বলেছে শতকরা বার করতে বলেছে কার ওপরে, বড় চুল্লিটার ওপর। সেটা এখানে পরিষ্কারভাবে লেখা নেই, সেটা ইংলিশ ভার্সনটা দেখলে বুঝতে পারবে। বড় চুল্লিটার ওপর শতকরা প্রতি ঘন্টা পার্থক্যের শতকরা মান বার করতে বলেছে। তাহলে বড় চুল্লিতে 1 ঘন্টায় কত ব্যবহার হচ্ছে, বড় চুল্লিতে 1 ঘন্টা ব্যবহার হচ্ছে দেখো 9/5, আর তার সাথে আছে একটা 10, অর্থাৎ বড় চুল্লি কত ব্যবহার হচ্ছে, 9/50 এত কেজি। আর এদের পার্থক্য কত, 27/650। তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্কটা বের করতে হবে। তাহলে দেখো এটাকে পুরোটা মুছে দিচ্ছি, 9/50 আর 27/650 মনে রাখবে। তাহলে বড় চুল্লি এর বলেছে মানে কি, এটা নিচে হবে, 9/50টা কোথায় হবে, 9/50টা হবে নিচে। তাহলে দেখো মুচ্ছি পুরোটা, তাহলে 27/650/9/50 এর শতকরা মানে 100। তাহলে 27/650 ইন্টু 50/9 ইন্টু 100। আচ্ছা কাটো, এই শূন্য কাটো, 5 13 65, 9 3 27, তাহলে 300/13, 13 দিয়ে ভাগ করো, 13 2 26, 4 3 13 39, 23 পয়েন্ট সামথিং আসছে। তাহলে 23 পয়েন্ট সামথিং দেখো এই উত্তর। তারপরে দেখো বলছে নির্দেশ প্রশ্ন 174 থেকে 178, অর্থাৎ এই যে
তথ্যটা দেওয়া আছে, এই তথ্যটাকে কাজে লাগিয়ে কত থেকে 174 থেকে 178 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কী বলেছে দেখো, বলছে PQRST 5টি শহরের পত্রিকা পাঠ অভ্যাস রয়েছে এমন মানুষের সার্ভে নিচের একটি তালিকাতে দেওয়া হলো। অর্থাৎ এই 5টি শহরে যারা পত্রিকা পড়ে তাদের একটা তালিকা দিয়েছে। বলছে প্রত্যেক শহরে এক সপ্তাহে কেবলমাত্র একটি পত্রিকা পড়ে এমন পত্রিকা পাঠকের সংখ্যা শতকরার তালিকা স্তম্ভ 1-তে দেওয়া আছে, এবং মোট পত্রিকা পাঠকের সংখ্যা যারা প্রত্যেক সপ্তাহে 2 বা ততোধিক পত্রিকা পাঠ করে তাদের দ্বিতীয় স্তম্ভতে দেওয়া আছে। তালিকাতে পড়ুন এবং প্রশ্নগুলির উত্তর দিন। কি বলেছে, 1 নম্বর স্তম্ভতে দেওয়া আছে যারা একটি করে পত্রিকা পড়ে, আর 2 নম্বর স্তম্ভতে দেওয়া আছে যারা 2টি করে পত্রিকা পড়ে, 2 বা তার বেশি পত্রিকা পড়ে। তাহলে 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে, আর 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে সংখ্যা। তাহলে দেখো কি বলছে, বলছে পি শহরে একটি করে পত্রিকা পড়ে তার পার্সেন্টেজ হচ্ছে 75%। তাহলে 2টি করে পত্রিকা পড়ে তার 2 বা তার ততোধিক পত্রিকা পড়ে তার কত পার্সেন্ট হবে? এখানে যদি 75% চলে আসে তাহলে এখানে কত পড়ে আছে? এখানে পড়ে আছে 25%। 25% পড়ে আছে। এখানে দেখো কিউ শহরে 80% একটি করে, তাহলে বাকি কত? বাকি পত্রিকা পড়ে কত? 2 বা ততোধিক পত্রিকা পড়ে 20%। 8 শহরে একটি করে পত্রিকা পড়ে 60%, তাহলে 2 বা ততোধিক পত্রিকা পড়ে কত পার্সেন্ট? 40%। এস শহরে একটি করে পত্রিকা পড়ে 55%, আর 2 বা ততোধিক পত্রিকা পড়ে তাহলে কত? 45%। টি শহরে একটি করে পত্রিকা পড়ে 25%, আর 2 বা ততোধিক পড়ে 75%। এবার দেখো এখান থেকে আমরা মোট পত্রিকা পাঠকের সংখ্যাগুলো বার করে নেব। দেখো 25%-এর ভ্যালু যদি 6000 হয়, 25%-এর ভ্যালু যদি 6000, 25%-এর রেশিও কত? 1/4, তাহলে 1 ইউনিটের মান কত? 6000, তাহলে 4 ইউনিটের মান কত? 24000। তাহলে ওই শহরে পি শহরে মোট পত্রিকা পাঠকের সংখ্যা কত? 24000। এবারে এরকম করে QRST সবগুলো বার করে নেব। তাহলে কিউ শহরে কত? 20%-এর ভ্যালু হচ্ছে 3500, অর্থাৎ 1/5। 20% রেশিও কত? 1/5। 1/5 মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3500, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 5 3 15, 5 5 25, 17500। তাহলে কিউ শহরে মোট পত্রিকা পড়ে 17500 জন। এরপরে দেখো ওরকম করে আর শহরে বার করো। 40%, 40% মানে কত? 40% মানে হচ্ছে 2/5। 40% মানে হচ্ছে 2/5। তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 3000। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1500। তাহলে 2/40%-এর রেশিও কত? 2/5। তাহলে 2/5 হলে 5 ইউনিটের মান কত? 5 15 75, 7500। তাহলে 8 শহরে কতজন পত্রিকা পড়ে? 7500 জন। এরকম করে এস শহরে বার করো। এস শহরে কত? 45%-এর রেশিও কত? 9/20। 9/20 করলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 2700, মানে 1 ইউনিটের ভ্যালু কত? 300। 20 ইউনিটের ভ্যালু কত? 20 ইউনিটের ভ্যালু 300 × 20 মানে 6000। এটা করলে কত হবে? 75%-এর হচ্ছে 4200, মানে 3/4। 3 ইউনিটের ভ্যালু 4200, মানে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1400। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 4 14 56। তাহলে এটা হচ্ছে পি শহরে মোট পত্রিকা পড়ে, এটা কিউ শহরে, এটা আর শহরে, এটা এস শহরে, এটা টি শহরে। এগুলো আমরা বার করে নিলাম এখানে, যাতে পরের অঙ্কগুলো তাড়াতাড়ি করে করতে পারি। এরপরে দেখো এগুলো একটু আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটা অঙ্কতে তো আর প্রত্যেকভাবে একইভাবে কষে দেখানো সম্ভব নয়। আর দেখো এগুলো একটু মনে রাখো, তারপর দিয়ে আমি হচ্ছে অঙ্কতে চলে যাচ্ছি। দেখো প্রথমের অঙ্ক কি বলেছে, বলছে কোন শহরে কম পত্রিকা পাঠক আছে। আচ্ছা আমাদের ওখানে কি বেরিয়েছিল? পি শহরে পত্রিকা পাঠক ছিল 24000, ওখানে আমরা বার করেছিলাম। কিউ শহরে পত্রিকা পাঠক কত ছিল? 17500। আর শহরে পত্রিকা পাঠক ছিল কত? 7500। এস শহরে পত্রিকা পাঠক ছিল কত? এস শহরে পত্রিকা পাঠক ছিল 6000। টি শহরে পত্রিকা পাঠক কত ছিল?
5,600। এখানে কি বলেছে, কোন শহরে কম পত্রিকা পাঠক আছে, তাহলে কোন শহরে কম পত্রিকা পাঠক, টি শহরে, তাহলে এটার উত্তর হয়ে গেল টি। এটার উত্তর হয়ে গেল টি শহরে কম পত্রিকা পাঠক আছে। তারপরে দেখো বলছে যারা প্রত্যেক সপ্তাহে কেবলমাত্র একটি পত্রিকা পাঠ করে এমন পত্রিকা পাঠকের সংখ্যা কোন শহরে বেশি। আচ্ছা, যেটা আমরা বার করেছি সেটা আগে লিখে নিই। পি শহরে পত্রিকা পাঠক কত, 24,000। কিউ শহরে 17,500। আর শহরে 7,500। এস শহরে 6,000। আর টি শহরে কত, টি শহরে হচ্ছে 5,600। এটা হচ্ছে মোট পত্রিকা পাঠকের সংখ্যা। এবার বলছে যারা প্রতি সপ্তাহে কেবলমাত্র একটি পত্রিকা পাঠ করে এমন পত্রিকা পাঠকের সংখ্যা কোন শহরে বেশি। তাহলে একটি পত্রিকা পাঠ করে এরকম সংখ্যা আমাদের জানা নাই, কিন্তু দুটি করে বা তার ততোধিক তার বেশি পত্রিকা পাঠ করে তার সংখ্যা তো আমরা জানি। তাহলে এখান থেকে মোট থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে তো একটি করে সংখ্যা পেয়ে যাবো। তাহলে মোট থেকে বাদ দাও, এখান থেকে 6,000 বাদ দিলে কত, 18,000। তাহলে এটা কি বেরোচ্ছে, একটি করে পত্রিকা পাঠ করে সেরকম সংখ্যা বেরোচ্ছে। তাহলে 3,500 বাদ দাও, এটা হচ্ছে 14,000। এখান থেকে বাদ দাও 3,000, 4,500। এখান থেকে বাদ দাও 2,700, এটা হয় 3,300। এর থেকে বাদ দাও 4,200, তাহলে 1,400। তাহলে কী বলেছে, যারা প্রতি সপ্তাহে কেবলমাত্র একটি পত্রিকা পাঠ করে পাঠকের সংখ্যা কোন শহরে সবথেকে বেশি। তাহলে একটি পত্রিকা পাঠ করে পাঠকের সংখ্যা কোন শহরে সবথেকে বেশি, পি শহরে। সেটা আমাদের দেখেই বোঝা যাচ্ছিলো, এতটা করার দরকার থাকে না, আমি শুধু জাস্ট বোঝানোর জন্য এতটা করলাম। তাহলে পি শহরে একটি করে পত্রিকা পাঠ করে তার পাঠকের সংখ্যা সবথেকে বেশি। তারপরের প্রশ্ন দেখো, যেটা আমরা জানি সেটা আগে লিখে নাও। পি শহরে পত্রিকা পাঠকের সংখ্যা 24,000। কিউ শহরে 17,500। আর শহরে 7,500। এস শহরে 6,000। টি শহরে 5,600। এবার কী বলেছে, প্রদত্ত শহরগুলি সবচেয়ে বেশি পত্রিকা পাঠকের সংখ্যা হবে। সবথেকে বেশি পত্রিকা পাঠকের সংখ্যা কোথায় আছে, পিএ আছে, তো দেখাই যাচ্ছে। তাহলে সবথেকে বেশি পত্রিকা পাঠকের সংখ্যা কত হবে না, 24,000। সবথেকে বেশি পত্রিকা পাঠক কোন শহরে আছে, পি শহরে, তাহলে সেটা কত, সেটা হচ্ছে 24,000। তাহলে সবথেকে বেশি পত্রিকা পাঠকের সংখ্যা কত, 24,000। তারপরে দেখো, তাহলে আমরা যেটা জানি সেটাকে লিখে নাও। পি শহরে পত্রিকা পাঠক কত, 24,000। কিউ শহরে পত্রিকা পাঠক কত, 17,500। আর শহরে কত, 7,500। এস শহরে কত, 6,000। টি শহরে কত, 5,600। প্রতি সপ্তাহে একটি মাত্র পত্রিকা পাঠ করে এমন পত্রিকা পাঠকের মধ্যে কতজন পাঠক কিউ শহরে আছে। অর্থাৎ একটি করে পত্রিকা পাঠ করে এমন পত্রিকা পাঠকের সংখ্যা কিউ শহরে কত আছে। তাহলে কিউ শহরে 2 বা ততোধিক পত্রিকা পাঠ করে 3,500। আর মোট পত্রিকা পাঠকের সংখ্যা 17,500। তাহলে এখান থেকে 3,500 যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই তো একটি করে পত্রিকা কতজন পাঠ করে সেটা পেয়ে যাবো। সেটা কত, সেটা হচ্ছে 14,000। এ উত্তর। তারপরে দেখো, যারা সপ্তাহে কেবলমাত্র একটি পত্রিকা পাঠ করে এমন পাঠকের সংখ্যা 5টি শহরে মোট কত। তাহলে যেটা আমরা জানি সেটা আগে লেখো। তাহলে পি শহরে পত্রিকা পাঠক কত, 24,000। কিউ শহরে কত, 17,500। আর শহরে কত, 7,500। এস শহরে 6,000। আর টি শহরে 5,600। এবার কি বলছে একটি মাত্র পত্রিকা পাঠ করে এমনি 5টা শহরে মোট সংখ্যা কত। তাহলে একটি করে পত্রিকা পাঠ করে যারা, তাদের 5টা শহরের মোট সংখ্যাটা বার করতে বলেছে। তাহলে একটি করে পত্রিকা পাঠ করে পি শহরে কত, তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 6,000 থেকে 24,000 থেকে 6,000 বাদ দিলে কত, 18,000। তাহলে দেখো পি শহরে 3,000, কিউ শহরে 3,500 বাদ যাবে, তাহলে কত হবে, এটা
14,000। 8 শহরে কত বাদ যাবে? 3,000 বাদ যাবে। তাহলে 7,500 থেকে 3,000 বাদ দিলে কত? 4,500। এস শহরে কতজন একটি করে প্রতি 2700 বাদ যাবে, তাহলে এটা কত হবে? 3300। টি শহরে কত বাদ যাবে? 4200, তাহলে কত হবে? 1400। যোগ করো, 2 শূন্য, 4 আর 3 7, 7 আর 5 12, 2 হাতে থাকে 1, 2 আর 3 5 আর 4 9 আর 4 13, 13 আর 8 21, 1 হাতে থেকে 2 4, তাহলে 41,200। তাহলে একটি করে পত্রিকা পাঠ করে এমনি 5টা শহরে মোট পত্রিকা পাঠকের সংখ্যা কত? 41,200 জন। তারপরে দেখো, বলছে এক্স ওয়াইয়ের 90% হয়, তবে এক্সের কত শতাংশ ওয়াই হবে? অর্থাৎ বলছে এক্স সমান ওয়াইয়ের 90%, 90/100, একটা শূন্য কাটো, তাহলে এক্স বাই ওয়াই সমান 9/10। বলছে এক্সের কত শতাংশ ওয়াই হবে? এক্সের, তাহলে এক্সের ভ্যালুটা কোথায় থাকবে? এক্সের ভ্যালুটা নিচে থাকবে। ওয়াই কত? 10, তার শতাংশ মানে কি 100 দ্বারা গুণ, তাহলে 1000/9। এটাকে ভাঙলে কত হবে? 111.9%। তাহলে সি হচ্ছে উত্তর। তাহলে এক্সের কত শতাংশ ওয়াই? এক্সের 111.9% হচ্ছে ওয়াই। তারপরে দেখো, বলছে X% ওয়াই হয়, তবে Y% কত হবে? আচ্ছা, X% ওয়াই মানে কি? X% মানে X/100 ইন্টু ওয়াই। আচ্ছা, এটাকে আমরা কী লিখতে পারি? এটাকে সমান আমরা তো লিখতে পারি Y/100 ইন্টু এক্স। এটাকে আবার কি লিখতে পারি? Y% ইন্টু এক্স। তাহলে Y%-এর কত? তাহলে Y%-এর এক্স, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে এ। তাহলে X%-এর ওয়াই যদি হয়, তাহলে Y%-এর কত হবে? Y%-এর এক্স হবে। তাহলে এটা দেখো, এটা এরকম ছিল, এটা আমরা আগেও করেছি শতকরা যখন করি। X%-এর ওয়াই লেখাও যা, আবার Y%-এর এক্স লেখাও তাই, এটা একই জিনিস। আজ এত ধরি, এর পরের দিন আবার শুরু করব 181 থেকে।